লাদাখে মুখোমুখি চীন ভারত। এদিকে গাজায় যুদ্ধ করতে চাইছে না অনেক ইসরায়েলি সৈন্য। আর জানিয়ে দেব, গাজায় যুদ্ধবৃত্তির চেষ্টা চূড়ান্ত পর্যায়ে, কাতারের দিকে তাকিয়ে আছে ফিলিস্তিনিরা। সর্বশেষে জানিয়ে দিব, ইতালিতে এক ইসরায়েলি সেনা কর্মকর্তার খোঁজে ইরানের নৌবাহিনীতে নতুন 1000 কৌশলগত ড্রোন। লাদাখে মুখোমুখি চীন ভারত। ভারত সীমান্তে চোখ রাঙানি বন্ধ করছে না চীন। ফের অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোল বা এলএসির কাছে বড় আকারে সেনা মহড়া চালাচ্ছে বেইজিং। অত্যাধুনিক সমরাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে চীনের পিপলস লিবারেশন আর্মি পাশাপাশি যুদ্ধের সময় দ্রুত রণাঙ্গনে সৈনিকদের কাছে গোলাবারুদ এবং রসদ পৌঁছে দেওয়ার অনুশীলনও করছে চীন। প্রতিবছর 15 জানুয়ারি ভারতে পালিত হয় আর্মি ডে। এবার তার কয়েকদিন আগে এলএসিতে মহড়া চালাচ্ছে চীন। ফলে সময়ের নিরিখে এই মহড়াকে অত্যন্ত তাৎপর্য বলে উল্লেখ করেছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। শুধু তাই নয়, লাদাখ সীমান্তের কাছে এলএসির অফিসার ও জওয়ানরা বসবাস করতেন। জিনজিয়াং মিলিটারি অ্যাকশনের তরফে এই মহড়া আয়োজন করা হয়েছিল। এতে শুধু একটি রেজিমেন্টের সেনা অফিসার এবং নওজওয়ানেরা যোগ দিতে বলে জানা গিয়েছে। উচ্চ পাহাড়ি এলাকায় মহড়া চালান তারা। মহড়ায় খাড়াই ভূখণ্ডে চলাচলের যানবাহন ব্যবহার করছে চীনা সেনাবাহিনী। চীনের এই মহড়ার খবর পর এলএসিতে হাই অ্যালার্টে চলে যায় ভারতীয় সেনারা। তবে মহড়া চলাকালীন এলএসির কোনো রকমের আগ্রাসন দেখেনি পিপলস লিবারেশন। এই ধরনের মহড়ায় একাধিক তাৎপর্যপূর্ণ রয়েছে বলে মনে করছেন বিশ্লেষক প্রতিরক্ষারা। বিশ্লেষকদের কথায়, লাদাখের উঁচু পাহাড়ি এলাকায় মহড়া চালিয়ে হিমালয় অঞ্চলে লড়াইয়ে নিজেদের সেনাদের শক্তি বৃদ্ধি করতে চাইছে চীন। এলাকায় চীন পিপলসের অফিসার এবং নওজওয়ান যে সমরাস্ত্র শারীরিক চ্যালেঞ্জের মুখে পড়েছেন, সেটা কাটিয়ে ওঠা চীনা সেনাবাহিনীর মূল লক্ষ্য। আগামী দিনে ফের আগ্রাসনের রাস্তায় হাঁটতে পারে বেইজিং। এর আগে সেনাদের সব রকম ভাবে তৈরি রাখতে এই পদক্ষেপ নিয়েছে চীন। 2024 সালের 18 নভেম্বর মিলিটারি অ্যাক্ট সিকিউরিটি পিপলস লিবারেশন আর্মি চায়না শীর্ষ রিপোর্ট প্রকাশ করে আমেরিকার প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। সেখানে বলা হয়েছিল, 2020 সালের ওয়াগানার সংঘর্ষের পর এলএসিতে সৈন্য সমারোহের মতো হ্রাস করেনি বেইজিং। লাদাখ থেকে অরুণাচল পর্যন্ত 3488 কিলোমিটার বিস্তৃত প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পিপলস লিবারেশন আর্মি 1,20,000-এর বেশি ফৌজদারি মোতায়েন রেখেছে। গাজায় যুদ্ধ করতে চায় না অনেক ইসরায়েলি সেনা। ইসরায়েলি সামরিক বাহিনীর কর্মকর্তারা ইয়োতাম বুলক বলেছেন, গাজা উপত্যকায় ইসরায়েলি সৈন্যদের নিয়ন্ত্রণ ফিলিস্তিনি কিশোরকে হত্যার চিত্র তার মনে দাগ কেটে দিয়েছে। কারমাটকোরের কাজে করা কর্মকর্তারা বিলকুম বলেছেন, গাজায় ইসরায়েলি নিয়ন্ত্রিত রাফার জোনে প্রবেশকারী যে কোনো অনুমোদিত ব্যক্তিকে গুলি করার নির্দেশ ছিল। তিনি কমপক্ষে 12 জনকে হত্যা করতে দেখেছেন, কিন্তু কিশোরীদের গুলি চালানোর ঘটনাটি তিনি মানতে পারছেন না। 28 বছর বয়সী ভিলকো বলেছেন, একটি বৃহত্তর ঘটনার অংশ হিসেবে তার মৃত্যু হয়েছে। সেখানে থাকা এবং ফিলিস্তিনিদের মানুষ হিসেবে না দেখার নীতির অংশ হিসেবেই তাকে হত্যা করা হয়েছে। 15 মাসের সংঘাতের বিরুদ্ধে কথা বলেছেন ইসরায়েলি অনেক সেনা। তাদের অনেকেই আর গাজায় যুদ্ধ করতে চাইছেন না। ভিলকো আছেন তাদের দলে। তিনি বলেছেন, তারা এমন কিছু দেখছেন যা করেছেন যা নীতিগত সীমা অতিক্রম করে। যদিও আন্দোলনটি ছোট, প্রায় 200 ইসরায়েলি সেনা একটি চিঠিতে স্বাক্ষর করেছেন। সেখানে সরকার যদি যুদ্ধবিরতি নিশ্চিত না করে তবে যুদ্ধ বন্ধ করে দেবেন তারা এমন হুঁশিয়ারি দিয়েছেন। তবে এই স্বীকৃতি এমন এক সময় এসেছে যখন ইসরায়েল এবং হামাসের উপর যুদ্ধ বন্ধ করার জন্য চাপ বাড়ছে। যুদ্ধবিরতি আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্প উভয় 20 জানুয়ারি শপথ গ্রহণের আগে একটি চুক্তির আহ্বান জানিয়েছেন। গাজায় যুদ্ধ চালিয়ে যেতে অস্বীকৃতি জানিয়েছেন 7 জন সেনা পিপির সাথে কথা বলেছেন। তারা বর্ণনা দিয়েছেন যে কিভাবে ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করা হয়েছে এবং ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে। অনেকেই বলেছেন যে তাদের কোনো হুমকি না থাকা বাড়িঘরগুলো পুড়িয়ে বা ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। তারা সৈন্যদেরকে লুটপাট এবং ভাঙচুর করতে দেখেছেন। সৈন্যদের রাজনীতি থেকে দূরে থাকতে হবে এবং তারা খুব কমই সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতে পারে। 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েলে আক্রমণ করার পর ইসরায়েল গাজায় হামলা শুরু করে। যুদ্ধ এগিয়ে যাওয়ার সাথে সাথে সেখানে বিভাজন সৃষ্টি পেয়েছে। তবে বেশিরভাগ আলোচনায় গাজায় পদক্ষেপ নয় এবং নিহত সৈন্যদের ক্রমবর্ধমান সংখ্যা এবং জিম্মিদের বাড়িতে ফিরে আনতে ব্যর্থতার উপর দৃষ্টি নিষিদ্ধ করেছে। গাজায় যুদ্ধবিরতির চেষ্টা চূড়ান্ত পর্যায়ে, কাতারের দিকে তাকিয়ে ফিলিস্তিনিরা।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির চেষ্টা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আজ দোহায় এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এই তথ্য জানান খবর আল জাজিরার। মাজেদ আল আনসারি বলেছেন, 15 মাস ধরে চলমান সংঘাতের অবসানের জন্য আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যুক্তরাষ্ট্র, মিশরের পাশাপাশি কাতার বহু মাস ধরে এই চুক্তিতে ইসরায়েল ও হামাসকে আনতে মধ্যস্থতার চেষ্টা করে আসছে। তিনি আরো বলেছেন, হামাস এবং ইসরায়েল উভয়ের কাছে একটি খসড়া চূড়ান্ত হস্তান্তর করা হয়েছে। উভয় পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ বিতর্কিত বিষয়গুলোতে আলোচনা হয়েছে। এতে চুক্তির পথে প্রধান বাধাগুলোর সমাধান করা হয়েছে। দোহায় বর্তমান আলোচনায় অবশিষ্ট ইস্যু চূড়ান্ত করার উপর দৃষ্টি নিবদ্ধ করে। আজ আমরা একটি চুক্তি করার সব থেকে কাছাকাছি এসে পৌঁছেছি। এ সময় মুখপাত্র আশা প্রকাশ করে বলেন, যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হওয়ার খুব কাছে, শীঘ্রই এই ঘোষণা আসতে পারে। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সংগঠন হামাস 42 দিনের যুদ্ধবিরতিতে 33 ইসরায়েলি মুক্তি দেবে বলে জানিয়েছে ইসরায়েলি কর্মকর্তারা। কাতারের দোহায় গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুদ্ধবিরতির চূড়ান্ত খসড়া হামাস ও ইসরায়েলের হাতে পৌঁছানোর পর এই বক্তব্য প্রদান করেন ইসরায়েলি কর্মকর্তারা। যুদ্ধবিরতির চূড়ান্ত খসড়া নিয়ে ইসরায়েলি কর্মকর্তারা আরও জানিয়েছেন, এই যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে হামাস জিম্মিদের মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। প্রসঙ্গত, কাতারে যুদ্ধবিরতির চুক্তির আলোচনা থাকলেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান বিমান হামলায় আরও 19 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় নিহতের সংখ্যা প্রায় 46,600-তে পৌঁছাচ্ছে। হামলায় আহত হয়েছে আরও 1 লাখ ফিলিস্তিনি। ইতালিতে এক ইসরায়েলি সেনা কর্মকর্তার খোঁজে ইরানের সেনাবাহিনীতে নতুন 1000 কৌশলগত ড্রোন। আন্তর্জাতিক বিচার আদালত এক বিবৃতিতে ঘোষণা করেছে যে কিউবা গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলি শাসক গোষ্ঠীর গণহত্যার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলায় যোগ দেওয়ার জন্য অনুরোধ করেছে। অধিকৃত ভূখণ্ডে ইয়েমেনের নতুন ক্ষেপণাস্ত্র হামলা, গাজায় এক মহিলা সাংবাদিকদের শহীদ হওয়া, আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলায় যোগদানের জন্য কিউবার অনুরোধ, গাজায় যুদ্ধ বন্ধের জন্য আন্তর্জাতিক বিক্ষোভ অব্যাহত। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের ঘটনায় 50 জন লুটপাটকারী ও ভাঙচুরকারীকে গ্রেফতার এবং তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা আবার শুরু করার জন্য ইরান এবং 3টি ইউরোপীয় দেশের চুক্তি, ইরান এবং বিশ্বের সর্বশেষ খবর একটি গ্রহণ নিয়ে আজকের আয়োজন। গাজায় মানবাধিকার বিরোধী অপরাধের জন্য ইহুদিবাদী ইসরায়েল শাসক গোষ্ঠীর কর্মকর্তাদেরকে বিচারের আওতায় আনতে বিশ্বজুড়ে যখন ক্ষোভ চলছে, তখন ইতালিতে এক গোপন বৈঠকে অংশ নেওয়া ইসরায়েলি সামরিক কর্মকর্তা ঘাসান আলানকে গ্রেপ্তার করতে একটি মানবাধিকার সংস্থা আবেদন জানিয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে যে তারা 3য় সামরিক অভিযানে তারা অধিকৃত জাফা এলাকায় অবস্থিত ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়কে লক্ষ্যবস্তু করেছে। ফিলিস্তিনি 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই সফল অভিযানটি চালানো হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াইয়া সারি। এই অভিযানের কথা ঘোষণাকারী তিনি বলেছেন, অধিকৃত জাফায় ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়কে টার্গেট করে পরিচালিত ওই সামরিক অভিযানে ফিলিস্তিনি 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। সারিয়ার বলেছেন, ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত আনতে সক্ষম হয়েছে এবং শত্রুদের প্রতিরক্ষা ব্যবস্থা তাদের হাইপারসনিক লক্ষ্যবস্তুতে আটকাতে ব্যর্থ হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর পররাষ্ট্রমন্ত্রী কাজেম বাগিগারি জানিয়েছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ইউরোপের 3 দেশের সঙ্গে আলোচনা শুরুর জন্য সমঝোতা হয়েছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ইউরোপের 3 দেশ অর্থাৎ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে ইরানের 3য় দফা বৈঠক জেনেভায় অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠক গঠনমূলক ও দ্ব্যর্থহীন ছিল। খুঁটিনাটি বিষয় প্রবেশের আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পরমাণু এই 2 ক্ষেত্রে কথা বলা জরুরি ছিল, সেটা করা হয়েছে। ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা শুরুর প্রয়োজনীয়তার উপর সবাই গুরুত্ব দিচ্ছিল। এ বিষয়ে সবার মধ্যে ঐক্য ছিল। একটা সমঝোতায় পৌঁছানোর আগে উপযুক্ত পরিবেশ তৈরি করা জরুরি ছিল। এর আগে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস কারাকচি বলেছেন, পরমাণু কর্মসূচি নিয়ে গঠনমূলক এবং ত্বরিত আলোচনার জন্য তেহরান প্রস্তুত রয়েছে।